শিশু রামিসাকে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের ঘটনার ১৯ দিনের মাথায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডাদেশ দিল বিচারিক আদালত। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করেন। এ সময় বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, আসামি সোহেল ও স্বপ্নার অপরাধ সংশোধনযোগ্য নয়। যথাযথ শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন আসামিরা। রায়ে সন্তোষ জানিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। প্রক্রিয়া শেষে আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চান তিনি। নুরনবী সরকারের রিপোর্ট। পল্লবীতে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে ছিল আইনজীবী, সংবাদকর্মী ও বিচার প্রার্থীদের ব্যাপক উপস্থিতি। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের উপস্থিতিতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন বিচারক। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলায় বিচারিক আদালতের রায় আসলো। এতে দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। তম সময়ের মধ্যে এই বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তারা পালন করেছেন। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বিচার শুরুর ৪ কার্যদিবসের মধ্যে শিশু রামিসার পরিবার বিচারিক আদালতে রায় পেল। এই বিচারে মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না, রাষ্ট্র থেকে আইনজীবী নিযুক্ত করে দেয়া হয়। এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট ১৬৪ দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায় জানতে আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট, তবে প্রক্রিয়া শেষ করে দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চায় তার পরিবার। চেষ্টা করেছি সর্বোচ্চ তথ্য প্রমাণ উপস্থাপন করার জন্য। বিজ্ঞ আদালত আজকে যে রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, খুশি। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি এবং পুলিশ প্রশাসনের যে সহায়তা, তারা প্রতিটা টিম এবং মিডিয়া এবং বাংলাদেশের সর্বজনসাধারণ, তারা যে আমার পরিবারকে, আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা আমাদেরকে মনোবল দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। গেল ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর বাসায় ধর্ষণ ও হত্যার শিকার হন ৮ বছরের শিশু রামিসা। ওই দিন আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শন ও বিচারের আশ্বাসের পর মাত্র ৪ কার্যদিবসের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ করল নিম্ন আদালত। এখন হাইকোর্ট ও আপিল বিভাগে মামলাটির বিচার নিষ্পত্তির অপেক্ষায় থাকবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা। আগামী ৩ মাসের মধ্যে রামিসা হত্যা মামলার রায় কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রামিসা হত্যা মামলার রায় দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা জানান। শিশু আসিয়া ও রাজন হত্যা মামলার রায়ের মতো রামিসার রায় উচ্চ আদালতে গেলে আটকে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ন্যায় বিচার নিশ্চিতে সব ধাপ অতিক্রম করতেই হবে। আমরা ২৪ তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি, যাতে করে
ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। দর্শক, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিক মাহমুদ। আশিক, একটু জানতে চাই, খুব কম সময়ে এই মামলার রায়, আদালতের পর্যবেক্ষণ, প্রতিক্রিয়া এবং এর পরবর্তীতে আসলে এই মামলার প্রক্রিয়া, সব বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মাত্র 4 কার্য দিবসের মধ্যেই এই রামিসা হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে এবং 2 আসামিরই মৃত্যুদণ্ড দিয়েছে, অর্থাৎ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, দুজনেরই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে তাদেরকে যেমন সকালে কোর্টে আনা হয়েছিল আসামিদের, তাদেরকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে আইনজীবীরা কথা বলেছেন, আমরা সব পক্ষের সাথে কথা বলেছি। রামিসার বাবা, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী সবাই সন্তুষ্টির কথা জানিয়েছে যে এটি একটি দৃষ্টান্ত স্থাপন হলো এই অতি অল্প সময়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে। এখানে রায়ের যে পর্যবেক্ষণ হয়েছে সেখানে আদালত বারবারই বলেছেন যে এটি একটি সামাজিক অপরাধ, এটি একটি মানবিক অপরাধ, যে অপরাধের বিচার দ্রুত না দিতে পারলে বিচার বিভাগের একটি দায়বদ্ধতা তৈরি হতো এবং এটি একটি যে এই যে একটি নৃশংস ঘটনা, যে ঘটনার বর্ণনা মামলার এজাহার বা চার্জশিটে লেখা হয়েছে, আদালত বলেছে এর প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় নৃশংসতা এবং প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এক ধরনের অমানবিকতা পরিলক্ষিত হয়েছে। এবং এই মামলায় রাষ্ট্রের একটি দায়বদ্ধতা, অর্থাৎ বিচার বিভাগের একটি দায়বদ্ধতা তৈরি হয়েছিল যে দ্রুততম সময়ে এই মামলার একটি রায় দিয়ে, অর্থাৎ সর্বোচ্চ সাজার একটি রায় দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা। আসলে সেই দৃষ্টান্তটি ইতিমধ্যে স্থাপন হয়ে গেছে, কারণ রামিসাকে হত্যা করা হয় 19 মে দুপুরের দিকে এবং 20 তারিখে আসামি গ্রেপ্তার হয় এবং 20 তারিখে আসামি গ্রেপ্তার হওয়ার পরে তার পরদিনই রামিসার হত্যাকারী সোহেল তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর ঠিক 5 দিনের মাথায় এই মামলায় কিন্তু চার্জশিট জমা হয় আদালতে এবং মাত্র 4 কার্য দিবস বিচার হয়েছে। একদিনে 16 জন আসামি সাক্ষী দিয়েছে আদালতে। পরবর্তীতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল আসামিদের। এর পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন হয়ে 4 দিনের মাথায়, অর্থাৎ 4 দিন পরে এই রায়টি ঘোষণা করা হলো। এখন রায়ের পরবর্তী যে পদক্ষেপ সে বিষয়ে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী তিনি জানিয়েছেন যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, সঠিক বিচার হয়েছে, ন্যায় বিচার হয়েছে। এখন আসামিরা যদি মনে করে যে তারা আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে তাদের আপিল করার সুযোগ আছে এবং তারা যদি হাইকোর্টে আপিল করে, হাইকোর্টে আপিল হলে হাইকোর্টে এই মামলার শুনানি হবে, ডেথ রেফারেন্সের ওপর শুনানি হবে। সেই শুনানির পরে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টের ধাপ রয়েছে, সেখানে আপিল করার সুযোগ আছে। সেই আপিলের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মূলত এই যে মামলার যে আসামি তাদের আসলে ফাঁসি কার্যকর হওয়ার প্রসঙ্গ আসবে। এখানে এই কোর্টের প্রক্রিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রক্রিয়া শেষ হওয়ার পরে আসামিরা চাইলে রাষ্ট্রপতির কাছেও ক্ষমা প্রার্থনা করতে পারেন। রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন সেক্ষেত্রে একরকম, আর যদি রাষ্ট্রপতি সেক্ষেত্রে ক্ষমা না করেন সেক্ষেত্রে তাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সুতরাং এই যে কয়েকটি ধাপ রয়েছে, এই ধাপগুলো অতিক্রম করে আইনি প্রক্রিয়া মেনেই আসলে এই সাজাটি আসলে কার্যকর করতে হবে। যদিও আইনমন্ত্রীর কথা আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই বিচারিক প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণ করা সম্ভব। যদি আগামী 3 মাসের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়, যদি ফাঁসি কার্যকর করা যায়, তাহলে সবার যে প্রত্যাশা, অর্থাৎ পুরো দেশবাসী, রামিসার পরিবার সহ সারা দেশবাসীর যে প্রত্যাশা যে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, সাজা কার্যকর করে, অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে এই ধরনের আসামিদের সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার দাবি কিন্তু সব পক্ষের রয়েছে। নিশ্চয়ই সেটি অতি দ্রুতই দেশের মানুষ দেখতে পাবে। ন্যান্সি।
সকলে আসলে এটা প্রত্যাশা করে। আপনাকে ধন্যবাদ আশিক। দর্শক, আশিক আমাদেরকে জানাচ্ছিল রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিস্তারিত। দর্শক, আমরা একটু যেতে চাই রায়ের পর রামিসার স্বজনদের প্রতিক্রিয়া জানতে মুন্সিগঞ্জে। আমাদের সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান রয়েছেন সেখানে। জসিম, একটু জানতে চাই যে রায়ের পর রামিসার স্বজনদের প্রতিক্রিয়া, আপনি সেখানে আছেন, তারা আসলে কি বলছেন, তারা সন্তুষ্ট কিনা, কিংবা তাদের প্রতিক্রিয়াটা কি? ন্যান্সি, যেমনটি বলতে হয় যে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার যে শিয়ালদি মোল্লাবাড়ির রামিসার যে গ্রামটি, রামিসার বাড়িটি, সেই বাড়িটি কিন্তু এতদিন শোকে কাতর হয়েছিল। আজকে এই রায় ঘোষণা হওয়ার পরে খানিকটা এখানে খুশি বা আনন্দের একটু বাতাস বয়ে বেড়াচ্ছে। অর্থাৎ এই এলাকার মানুষ, প্রতিবেশী বা রামিসার স্বজনরা কিন্তু একটু স্বস্তির জায়গা ফিরে পেয়েছে। তারপরে কিন্তু তারা এই মামলা থেকে আসলে এই রায়টা দ্রুত কার্যকারিতা চায়। এটা সারা দেশবাসীর মতো তাদেরও কিন্তু একই প্রত্যাশা। আমরা একটু কথা বলবো রামিসার স্বজনদের সাথে, রামিসার এক পুপ্পি, তার সাথে কথা বলবো। তিনি আসলে এই রায়টিকে কিভাবে দেখছেন, কি চাচ্ছেন আপনারা? আমি এই রায়ের জন্য খুব সন্তুষ্ট, কিন্তু রায়টা যাতে তাড়াতাড়ি কার্যকরী হয় সেটা করলে আরো খুশি হব। এরকম রায় তো অনেক রায় হয়েছে, কিন্তু কার্যকরী হয় নাই। যাতে এটা কার্যকরী হয়, সবাই জানতে পারবে, সবাই ভয় পাবে, নারী অর্জনে ভয় পাবে, সবার সাথে এরকম নরনারী সবাই তো আতঙ্কের মধ্যে আছি আমরা। হ্যাঁ, এরকম করা ঠিক না। বুঝতে পেরেছি। আমরা একটু আরেকজন স্বজনের সাথে কথা বলবো। তিনি কিভাবে দেখছেন আজকে এই যে রায়টি, এই রায়টি আপনি কিভাবে দেখছেন, এতে আপনারা কতটুকু খুশি আছেন? আমি আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সরকারের কাছে এবং আইনজীবীর কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে, সবার কাছে আনন্দিত যে আজকে রামিসার ফাঁসির রায় হয়েছে। কার্যকরটা হইলে, যখন ফাঁসির কার্যকরটা হইয়া যাইব, তখন আমি আরো আনন্দিত হব। কিন্তু আনন্দিত তো না, শুধু ভিতরে তো সুখের কান্না আর ছায়া। রামিসা তো আর ফেরত আসবে না, আর কখনো যাতে এমন রামিসা কারো মার ঘরে থেকে যে না হারায়। আপনারা সেই বিচারটাই বাংলাদেশ। এটা এই প্রত্যাশাটা ন্যান্সি, এই ধরনের প্রত্যাশা আসলে এখানকার যারা স্বজন রয়েছেন এবং প্রতিবেশী, তাদের সবার একটি কথা যে তাদের সাথে বিভিন্ন জনের সাথে কথা বলে তারা যেমনটি বলছেন যে এইভাবে যদি দৃষ্টান্তমূলক শাস্তিটি দ্রুত না হলে বা কার্যকারিতা না হলে তারা কিন্তু আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে, স্বজনদের নিয়ে আতঙ্কে থাকবে। সেই জায়গা থেকে তারা আসলে পরিত্রাণ চায়। ন্যান্সি। জসিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে জসিমউদ্দিন দেওয়ান মুন্সিগঞ্জ থেকে রামিসার গ্রামের বাড়ি থেকে তাদের স্বজনদের প্রতিক্রিয়া জানাচ্ছিল। বাংলাদেশের বিচারিক ইতিহাসে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় মাইল ফলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই ঘটনায় পুলিশ বাহিনী পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। এ সময় সীমান্তে পুশিন নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, সেগুলো প্রশংসার দাবি রাখে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। জাতীয় সংসদ ভবনে বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন। সংসদ সচিবালয়ে এসব তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন পরিচালনায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এই অধিবেশনেই উপস্থাপন ও পাশ হবে নতুন অর্থ বছরের বাজেট। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটা হবে তার প্রথম বাজেট, যার আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলনও থাকবে বাজেটে। ২৯ জুন পর্যন্ত অধিবেশন চলবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
আয় বাড়াতে নতুন নতুন উৎসের আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা নাকচ হয়ে যাচ্ছে উচ্চ পর্যায়ে গিয়ে। ফলে রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা শেষ বিচারে গিয়ে কঠিন হয়ে পড়বে নতুন বাজেটে। বিশ্লেষকরা বলছেন, বড় বাজেটের অর্থ জোগাড়ে প্রধান উৎসই এনবিআর। তাই দৃশ্যমান পদক্ষেপ, কর ফাঁকি বন্ধ ও আয়ের বহুমাত্রিক উৎস ছাড়া সম্ভব নয় অতিরিক্ত অর্থ সংগ্রহ। মইনুল হাসানের রিপোর্ট। এই ১-১.৫ মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। 11 জুন সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। তার চেয়েও বড় চমক থাকছে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যে। কারণ এক অর্থ বছরের ইতিহাসে সর্বোচ্চ 4.25 লাখ কোটি টাকা সংগ্রহ করতে পারা সংস্থাকে দেয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা আনার দায়িত্ব। অথচ চলতি অর্থ বছরের 10 মাসে ঘাটতি 1 লাখ কোটি টাকার উপরে। রেভিনিউ সাইজ ধরা হয়েছে, এটা আদৌ বাস্তবসম্মত নাকি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে? আমার মনে হয় সেটা নিয়ে আমরা আলোচনা দেখতাম, কিন্তু আমরা সেটা না দেখে দেখছি যে বেশ তাড়াহুড়া করে বড় বাজেট, বড় ট্যাক্স টার্গেট সেদিকে যাওয়া হচ্ছে। কিন্তু এটা বাজেট যখন রোল আউট হবে, রিয়ালিটিটা ডিফারেন্ট হতে পারে। অবশ্য নতুন সরকারের আমলে বাড়তি অর্থ আদায়ে খানিক ভিন্নধর্মী চিন্তা করছিল এনবিআর। খোঁজা হচ্ছিল নতুন উৎস, চিন্তাও ছিল অভিনবত্ব। যেমন মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশায় আগাম কর বসানো, ধনীদের জন্য সম্পদ কর চালু সহ বেশ কিছু উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত তার সবই বাদ পড়েছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। তাহলে প্রশ্ন, বাড়তি আয় আসবে কোথা থেকে? বাজেটের ডিটেলস দেখে বোঝা যাবে যে এগুলো তারা ব্যালেন্সিংটা কিভাবে করছেন। তবে এই পর্যন্ত যা শোনা যাচ্ছে এতে মনে হচ্ছে যে উচ্চ অভিলাষী কিছু লক্ষ্য সেখানে থাকবে। পরে বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্য অর্জিত হবে না, আদায়ের লক্ষ্য অর্জিত হবে না। ঘাটতিটা কিভাবে ম্যানেজ করে সেটাই দেখার বিষয়। 67% 1 কোটি টাকার বেশি আয় করে যারা করজালের বাইরে রয়েছে। সুতরাং এই যে বিপুল পরিমাণ রয়েছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, এবং কর্পোরেট ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, তাদেরকে যদি করজালে আনা যায় তাহলে রাজস্ব আদায় বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। রাজস্ব আয় বাড়াতে আরেক প্রয়োজনীয় পদক্ষেপ যৌক্তিক সংস্কার। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যমান উদ্যোগ থাকলেও তা সামনে এগোয়নি নানা জটিলতায়, যা এখনও বড় বাধা হয়ে আছে আয় বাড়ানোর ক্ষেত্রে। অন্যদিকে রাজস্ব সংগ্রহ ও ব্যবস্থাপনা পুরোপুরি স্বয়ংক্রিয় না হওয়ায় কোষাগারে জমা হচ্ছে না বড় একটা অংশ। তাই এসব জায়গা উন্নতি না করলে বাড়তি আদায় কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে করজাল বাড়ানো ও করছাড় যৌক্তিকভাবে কমানো না গেলে সুফল আসবে না রাজস্ব আদায়ে। রূপান্তরমূলক সংস্কার যদি না হয় তাহলে যে লক্ষ্যের কথা বলা হচ্ছে এইটা অর্জন করা সম্ভব না। রূপান্তরমূলক সংস্কার হলেও এই 6 লক্ষ কোটি টাকা 1 বছরের মধ্যে আপনি আদায় করতে পারবেন সেটাও খুব দুরূহ। বর্তমানে বাংলাদেশে কর জিডিপির অনুপাত 6% ঘরে। মইনুল হাসান, 71, ঢাকা। তরুণদের প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে পরিণত করা গেলে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের রোল মডেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্তিকরণ বিষয়ক অনুষ্ঠানে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা থেকে দেশের ইতিহাসের প্রতিটি অর্জনে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান জানাতে একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার কোনো বিকল্প নেই। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সময়োপযোগী, আধুনিক ও বাস্তবমুখী করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকারের এই যাত্রায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে
একটি রোল মডেল। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনে শিক্ষা কারিকুলামের পরিমার্জন এবং সংস্কারে কাজ করছে তার সরকার। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সরকার সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কেবল সার্টিফিকেট নয়, তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা।